শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 34 বছর রাজ্য চালানোর পরে 2011 সালে তাদের পতন হয়। 2016 সালে বেশ কিছু আসন পেলেও 2021 সালে মহাশূন্যে পরিণত হয় বামফ্রন্ট। 2026-এ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তারা লড়ছে। 2021 সালের পরে আমরা দেখলাম যে 34 বছর যে সরকার ছিল, সেই সরকারের আমলে এই বিজেপি নামক যে দলটি, যেটাকে বেশ কিছু মানুষ সাম্প্রদায়িক দল বলে থাকে, তারা কিন্তু ছিল না। 2021 সালের পরে তাদের আবির্ভাব ঘটে। বর্তমানে তারা বিরোধী দলের আসল দখল করে রয়েছে বিধানসভায়। আর 2026-এ তারা বলছেন যে আমরা সরকার গড়ব। এই যে 34 বছর যে সরকার ছিল, সেই সরকারের আমলে যাদের একটা পঞ্চায়েত সদস্য ছিল না, 2011 সালে পালা পরিবর্তন হওয়ার পরে 2021 সালেই বিজেপি নামক সাম্প্রদায়িক দলটি পশ্চিম বাংলায় এত ফুলে ফেপে উঠলো কিভাবে? তাহলে কি সিপিএমদের ব্যর্থতা ছিল? কার হাত ধরে এসছেন এই সাম্প্রদায়িক বিজেপি দল? এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বর্ষিয়ান কমরেড সিপিআইএম নেতা রশিদ গাজী মহাশয়। মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে একা জিতেছিলেন, তারপর 2009 সালে আবার অনেক সিট পেয়েছিলেন, সম্ভবত 19টা সিট পেয়েছিলেন। তাহলে জিরো থেকে তো নামার আর জায়গা নেই। আমরা এখন উপরের দিকে ওঠার চেষ্টা করছি, আশা করছি আমরা অনেকটাই সফল হতে পারবো। মানুষের মেজাজ কি বলছেন? বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনি বহুত দিন রাজনীতি করছেন। মানুষ বিজেপি সর্বায়ত্ত ক্ষেত্রে বিজেপিকে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে সেই অর্থে সমস্ত সম্প্রদায়, হিন্দু বা মুসলিম, খ্রিস্টান, শিখ যারা আছেন, তারা বিজেপিকে সেই অর্থে পশ্চিমবাংলার মানুষ পছন্দ করেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তৃণমূলের প্রতি মানুষের যে এই 15-16 বছর ধরে যে রাজনীতি করছেন, এই রাজনীতিতে যেভাবে মানুষের ওপরে জুলুম, অত্যাচার, চুরি, জোচ্চুরি, বাটপাড়ি যেভাবে চলছে, তাতে করে একেবারে চাকরি থেকে স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যে অরাজকতা তৈরি হচ্ছে, এর থেকে মানুষ মুক্তি চাইছেন। সেই জন্যে আশা করছি আমরা সারা রাজ্যে একটা ভালো প্রভাব পড়বে এবং আমাদের কিছু ইয়ং কমরেড যারা যেভাবে মাঠে ময়দানে লড়াইটা করছেন, শুধু তো আমরা নির্বাচনে না, নির্বাচনে আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ের সুফল এবং এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমাদের জনসমর্থন বা জনসমাগম ঘটছে, আশা করছি আমরা একটা ভালো ইতিবাচক জায়গায় যেতে পারবো। এই যে বিজেপির কথা বললেন, আপনারা যখন সরকারে ছিলেন, বিজেপি খাতা খোলার দূরের কথা একটা পঞ্চায়েত সদস্য ছিল না। তারপরে আজকে তারা জেতার স্বপ্ন দেখছে বা তারা জিতবে বলে ভাবছে। বিজেপি সম্পর্কে যদি বলতে হয়, একটু পিছনে যাব। 2002 সালে গুজরাটে গোদরাকাণ্ডে যেভাবে মানে একটা সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরেও 1 মাসেরও বেশি সময় ধরে যে অত্যাচার, নিপীড়ন, খুন, জখম, মানে তাদেরকে ধর্ষণ, এইসব যা করা হয়েছিল, নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। দেশ তথা বিশ্বের কাছে উনি ঘৃণিত হয়েছিলেন। তারপরে কিছুদিন পরে উনি ভোটে জয়লাভ করার পরে ওনাদের বলেছিলেন যে এই নীতি সারা ভারতবর্ষে চালাবো। এবং অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারে ছিলেন। সিপিআইএম প্রথমেই বললেন যে আমরা এই দলটাকে ক্ষমতা থেকে না সরাতে পারলে ভারতবর্ষে আর সুস্থভাবে চলতে পারবে না, অখণ্ড থাকবে না। তখন আমরা ঠিক করেছিলাম, বা আমাদের পার্টি নির্দেশ দিয়েছিল, সার্কুলার দিয়েছিলেন যে আমরা বামপন্থীরা যেখানে লড়াই করছি সেটা বাদ দিয়ে, যেখানে কংগ্রেসের সাথে বিজেপির সরাসরি লড়াই হচ্ছে, আমাদের ভোটটা তাকে দিতে বলা হয়েছিল, সার্কুলার দিয়ে বলা হয়েছিল। এবং সারা ভারতবর্ষে বামপন্থীদের কম বেশি সংগঠন আছে, ভোটার আছে। সেবারে আমরা 61টা এমপি পেয়েছিলাম। সেই সাথে সাথে কংগ্রেসও যথেষ্ট ভালো ফল করেছিলেন, কিন্তু বাকি ছিল আমরা বাইরে থেকে কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই সরকারকে সমর্থন করেছিলাম। সেই সময় এই সরকারের কাছ থেকে, প্রথম ইউপিএ সরকারের কাছ থেকে 100 দিনের কাজ, 70,000 কোটি টাকা কৃষি ঋণ মকুব এবং অরণ্যের অধিকার বলে একটা আইন আমরা পাশ করাতে পেরেছিলাম। আর সেই সাথে সাথে দ্রব্যমূল্য রোধ করা এবং সরকারি সম্পদ বিক্রি করা, এইটা থেকে সরকারকে খানিকটা বিরত আমরা রাখতে পেরেছিলাম। তার সুফল হিসেবে আমাদের একটা বিতর্কিত সিদ্ধান্ত, আমরা সরকার থেকে সমর্থন তুলে নিলাম 9 সালের আগে। তারপরে তৃণমূল সমর্থন দিল, ওরা ভালো ফল করলো লোকসভায়। তারপরে 11 সালে আমাদের অন্যান্য কিছু সিঙ্গুর নন্দীগ্রাম কিছু বিষয় ছিল, আমাদের কিছু ভুল ত্রুটির জন্য তারপরে পরবর্তীকালে ওরা 11 সালে ক্ষমতা এলো। 11 সালে ক্ষমতায় আসার পরে যেভাবে দ্রব্যমূল্য বা দুর্নীতি যেভাবে বাড়লো, বিশেষ করে 9 সালে লোকসভা নির্বাচনের পরে, সেই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি, এই দুটোকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতা এলো। এইটা পরে
তারপরে তৃণমূল যে 11 ক্ষমতা এলো, তারপরে সারদা মামলা থেকে মোদী এবং মমতার মধ্যে সেটিং চলছে। কোনো ক্রমেই বিজেপি আর তৃণমূলের বাইরে কাউকে সংগঠন করতে দেওয়া না, পশ্চিমবাংলায় খেলা মাঠে কাউকে নামতে দেওয়া হবে না। এই যে নীতি, সেই নীতির ফলেই কিন্তু বিজেপি এখানে বালবালন্ত হয়েছে। কারণ বিরোধী সরকার রাখিনি। বিশেষ করে 16 সালে আমরা 2,15,00,000 ভোট পেয়েছিলাম পশ্চিমবাংলায়, এবং 80টা সিট। কংগ্রেস বামেরা মিলে 77টা, পাহাড়ের দিকে 3টে সমর্থিত প্রার্থী, 80টা সিট আমরা পেয়েছিলাম। এবং 83টা সিটে আমরা প্রায় 300 থেকে, আমাদের কান্তিদা 300 কত ভোটে হেরেছিলেন। তারপর মানে 5,000-এর নিচে আমরা 83টা সিট হেরেছিলাম। অর্থাৎ আমরা খুব জয়ের কাছাকাছি পৌঁছে গেছিলাম। এই ঘটনার পরে আর আমাদের প্রতি মানুষের একটু আস্থা ভরসা কমে গেছে। সেই জায়গাটা নিয়েছে আবার বিজেপি। অর্থাৎ বিজেপি পশ্চিমবাংলার ক্ষেত্রে, যেমন বললাম যে ভারতবর্ষে কীভাবে ক্ষমতা এলেন, আর পশ্চিমবাংলায় বামেদের কোনো সুযোগ দেব না, বাম কংগ্রেসকে কোনো সুযোগ দেব না। এই বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি, সেই বাইনারিকে কেন্দ্র করে 19 সালেও জয়লাভ করলেন, 24 সালেও জয়লাভ করলেন। এইভাবে বিজেপির বাড়বাড়ন্তটা হয়ে গেছে, এবং এর জন্য প্রত্যক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আপনি বলতে যাচ্ছেন যে তৃণমূলের আমলে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে। 100 বার। রাজ্যের 55% মানুষ মনে করেন যে বিজেপি এবং তৃণমূলের সেটিং আছে। 55% মানুষ। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি তো অনেক আগে থেকেই বলে আসছি যে যেদিন থেকে উনি প্রথমে বলেছিলেন যে 14 সালের নির্বাচনের আগে বলেছিলেন যে কোমরে দড়ি পরাবো, আর উনি বলেছিলেন দিদি ও দিদি, এইভাবে একে অপরকে ইনসাল্ট করে কথা বলতেন। তারপরে নির্বাচনের 7-8 মাস পরে যখন সুপ্রিম কোর্ট সারদা মামলায় সিবিআই দিলেন, তখন উনি কোনো প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যেতেন না। তারপর উনি গেলেন যে মানে এখানে, তারপরে ওই বোঝাপড়া হলো, সেই বোঝাপড়া এখনও চলছে। এটা প্রথম থেকে আমি ব্যক্তিগতভাবে বলতাম। তারপরে এখন তো সারা জায়গায় এখন 55%, কারণ আমার মনে হয় আরও 60-70% মানুষ মনে করেন যে বিজেপি তৃণমূলের সেটিং আছে। বামেরা প্রথম থেকেই বলে আসছেন, অর্থাৎ বামেদের কথা বাসি হলো। হ্যাঁ, বামেদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম এবং বলতাম। আপনার কি মনে হয় এসআর যেসব লোকের নাম বাদ গেছে, 91-92 লক্ষ লোকের নাম বাদ গেছে, হিন্দু মুসলমান সবার, সেই জায়গা থেকে বিজেপি মনে হচ্ছে আমি অ্যাডভান্টেজ থাকবো। আপনি কি মনে করেন যে বিজেপি অ্যাডভান্টেজ থাকবে? এইটা খুব বেশি হেরফের হবে বলে আমি মনে করি না, কারণ এখানে মুসলমানের থেকে হিন্দুর সংখ্যা বেশি বাদ গিয়েছে। তাই জন্য এটা খুব বেশি, কিন্তু আমি বলছি হিন্দু মুসলমান নয়, এখানে মানুষ প্রকৃত যারা ভোটার তারা বাদ গিয়েছে। এটা সে সম্পর্কে বিজেপির প্রতি মানুষের যেমন ক্ষোভ আছে, আবার তৃণমূলের দ্বিচারিতার জন্য তৃণমূলের প্রতি একটা অংশের মানুষের ক্ষোভ আছে। বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে 2026-এর নির্বাচনে পশ্চিমবাংলা থেকে দুটি দলের মধ্যে একটি দল বিলীপ হয়ে যাবে, যেমন বিজেপি এবং তৃণমূল। এই দুটো দলের বাইনারি তো চলছে, সেটা আমরা সবাই জানি। সব আমরা যে দলেরই সমর্থক হই না কেন, আমরা কিন্তু সেটা বিশ্বাসও করি। এবং যেটা মনে হচ্ছে যে মুসলিম এই দুটো দলের মধ্যে একটা দল ক্ষমতায় আসবে, একটা দল ক্ষমতা আসবে না, এটা অনেকেই বিশ্বাস করেন। আমরাও কিছু অংশে তার মানে ওটাকে অস্বীকার করতে পারি না। কিন্তু আমরা যারা বামপন্থী এবং মানে যে অন্য আইএসএফ, এই যেভাবে আমরা তৃণমূল বিজেপি যে বোঝাপড়া আমরা করেছি, সেটা সাফল্য সম্পর্কে আমরা কিছুটা আশাবাদী তো বটেই। সেই সাথে সাথে সরকার গড়ে ফেলবো এতটা দুঃসাহস হয়তো আমরা দেখাচ্ছি না, কিন্তু বিজেপি তৃণমূল দুটো শক্তি, যে কোনো একটা শক্তি ক্ষমতায় আসতে পারে, যে কথাটা মানুষ বলছে সেটা হয়তো হতেও পারে। একটা ক্ষমতা আসলে একটা আর থাকবে না। তো আপনাদেরকে কামব্যাক করতে আর কতটা সময় অপেক্ষা করতে হবে মানুষকে? কারণ আমরা তৃণমূলকে এই অল্প সময়ে 15 বছর 16 বছরের মধ্যে যা দেখেছি, তৃণমূল সম্পর্কে আমার বোঝা হয়ে গেছে। বিজেপি সম্পর্কে আমরা যা জেনেছি শুনেছি, বিভিন্ন রাজ্যের যে অবস্থা, সেটা আরও বিপজ্জনক, আরও ভয়ানক। মানুষের ক্ষেত্রে কোনো গরিব হিন্দু দল কিন্তু বিজেপি নয়, কারণ দ্রব্যমূল্য বা চাকরি বাকরি নেই। যা মোদি প্রতিশ্রুতি একটাও পালিত হয়নি। আদানি আম্বানি সরকারে পরিণত হয়েছে। সেই জন্য বিজেপিকে কোনো হিন্দু সম্প্রদায় খুব ভালোভাবে মেনে নেন বলে আমার মনে হয়। তাহলে তো অযোধ্যায় রাম মন্দির তৈরি করার পরে ওখানে জিতে যেতেন। সেই জন্যে সব হিন্দু মানুষ বিজেপির সমর্থক এরকম নয়। তবে ওরা চেষ্টা করছে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে, বা মুসলিমদের মধ্যে যদি একটা একদের দিকে উল্টো দিকে হিন্দু সম্প্রদায়কে একত্রিত করার একটা চেষ্টা চালাচ্ছে, সেই চেষ্টা সফল হবে বলে আমি মনে করি না।